ভোট প্রচারে কল্যাণীতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো। কিন্তু ওই পর্যন্তই, তারপরে কিন্তু নতুন করে কিছু করা হয়নি। আর এখন আমরা কল্যাণীতে নতুন ব্লক করেছি, আমরা ট্রিপল আইটি করেছি, আমরা ফ্লিপকার্টে বিরাট বাজার করেছি, আমরা এইমস হাসপাতাল করেছি। তার জন্য ওরা বলে ওরা করেছে, মিথ্যে কথা। 180 একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি এবং 300 কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল, রাস্তা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য। কল্যাণীতে আপনারা জানেন 4 লেন হাইওয়ে কাপা থেকে যেটা আসে, 6 লেন হাইওয়ে তৈরি হচ্ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ডক্টর আম্বেদকর, এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাস চালু করা হয়েছে। কল্যাণীতে আমরা এডুকেশন হাব করেছি। আমরা জলস্বপ্ন প্রকল্পে হরিণঘাটা চাকদা কল্যাণী ব্লকের জন্য 305 কোটি টাকা জলের প্রকল্পও করেছি। এছাড়াও কল্যাণী এবং হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। কল্যাণীতে আইটি পার্ক করা হয়েছে, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে, হরিণঘাটাতে হাস্কিং মিল ক্লাস্টার করা হয়েছে, নতুন বৈদ্যুতিক সাবস্টেশন হয়েছে, অনেকগুলো রাস্তা হয়েছে। কল্যাণীতে একটা তো বললাম 4 থেকে 6 লেনে উন্নতিকরণ, মুড়াগাছা থেকে কাপা। কল্যাণীতে 1,500 কোটি টাকার বেশি ব্যয়ে 6 লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বিরোহী মদনপুর কল্যাণী রাস্তার উন্নয়ন 38 কোটি টাকা। হরিণঘাটা গাইঘাটা রাস্তার মান উন্নয়ন 14 কোটি 74 লক্ষ টাকা। এইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কল্যাণী, হরিণঘাটা, চাকদা, অশোকনগর, হাবড়া থেকে শুরু করে নবদ্বীপ, শান্তিপুর, একদিকে সরপুরিয়া, অন্যদিকে বনগার কাঁচাগোল্লা, সব কিছু নিয়েই কিন্তু আমরা আছি। আমরা বাংলায় ভালো আছি। আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিই, তার কারণ তিনি সমাজকে শিক্ষার আলোকে আলোকিত করেছিলেন। বড় মা যতদিন বেঁচে ছিলেন আমি তার কাছে যেতাম। মনে রাখবেন, বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু ইলেকশনের সময় গলার ওপরে প্রেশার পড়ে, আর আপনারাও অনেকক্ষণ সময় নষ্ট করে আসেন, তাই বেশি সময় আমি নেব না। উত্তরপ্রদেশে অনেক লোক মারা গিয়েছিল, তাদের একজনকে ক্রিমেশন করা হয়নি, তাদের পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, গঙ্গাটাকে দূষণ করা হয়েছিল। কি করে ধরা পড়ল না, তো মালদায় আমরা অনেকগুলো বডি আটকে গেছিলাম, তারপরে আমরা তুলে আবার ভালো করে সসম্মানে ক্রিমেশন করি। পাটনাতেও অনেক বডি এসে পৌঁছেছিল। কই, আমরা তো এই কাজটা করি না। আমরা প্রত্যেককে সসম্মানে, যারা কোভিডে মারা গেছে, আমার ভাইও মারা গেছে, আমার পরিচিত অনেকে মারা গেছে, আমার সাথে দীর্ঘদিন আমার অফিসে ছিল মানিক মজুমদার, সেও মারা গেছে। প্রত্যেক ঘরে ঘরে অনেকেরই ঘর থেকে কেউ না কেউ হারিয়ে গেছে, কিন্তু আমরা যতটুকু সম্মান দেয় আমরা তাদের দিয়েছি, কিন্তু ভাজপা দিয়েছে, দেয়নি। আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, আমি নামটা বলছি না। গ্যারেন্টি কি? আগেও গ্যারেন্টি দিয়েছিল 10 বছর আগে, 5 বছর আগে। শুনুন, গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে, কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায়, শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয়, তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না।
10 বছর আগে বলেছিল কি বলেনি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব? বলেছিল? পেয়েছেন 15 লক্ষ টাকা? তার মানে ওটা ছিল মোদির গ্যারেন্টি, আসলে ওটা 420। মনে রাখবেন, বলেছিলেন 5 বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন, মানে 5 দুগুণে 10 কোটি। কাউকে চাকরি দেয়নি, উপরন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে। আর 2, মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি 3টে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বাট এরা 3টে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আবার কিরকম কি বলবো আমি আমাকেই বলছি, নেকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই নেই, এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোক ভি লড়েঙ্গে। যেদিন কোর্টে কেস হলো, আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বললো, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো? বলে কোথায় বললো? ওরা তো বললো যে ঠিক আছে, এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম, বদল নয় বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। তিনি বলছেন, যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার একবারই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে। কত গায়ে জ্বালা বলুন তো, সিপিএম এর কত গায়ে জ্বালা। সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ এখন। সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेशखाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। বাংলায় সন্দেশকে বলে মিষ্টি, আর হিন্দিতে সন্দেশকে বলে সংবাদ। সব টিভিকে বলে দিয়েছিল সব সন্দেশখালি দেখাও, এক সাইড ওয়ান সাইডেড দেখায়গা। আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল, তখন আবার টিভিগুলোকে বলছে मत दिखाओ, दिखाना मत, दिखाओ मत, ये दिखाने से हमारा पूरा कारसाजी सब निकल जाएगा।
মোদি বাবুর গ্যারেন্টি। তার আগে আমি আমাদের চারটে কথা বলিনি, বেশি বলবো না। আমরা বলেছিলাম 21-এর ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব, দিয়েছি। দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিচ্ছি কি দিচ্ছি না? কৃষকরা 10,000 টাকা পাবেন ভাতা, পাচ্ছেন কি পাচ্ছেন না? যেটা বছরে। স্মার্ট কার্ড 10 লক্ষ টাকা দেব বলেছিলাম, দিচ্ছি কি দিচ্ছি না? এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প, কত পরিকল্পনা, কত বিধবা ভাতা, কত ওল্ড এজ পেনশন, কত সবুজশ্রী, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সব কিছুই আছে। তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি, মানে বলেছি 100 ভাগ আর করেছি 150 ভাগ, আরো 50 ভাগ বেশি করেছি। কিন্তু গ্যারেন্টি বাবু, আপনাদের যদি দু একটা কথা বলি, আপনারা ভোট চাইছেন কেন? বলছেন 15 লাখ টাকা দেগা, নেই দিয়া, অর্থাৎ গ্যারেন্টি মিন্স 420 দেয়নি। দুই, বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি, একেবারে মিথ্যে কথা। সব চালের টাকা আমরা দিচ্ছি। টিভি খুললেই ওনার ছবি, ইউটিউবে ছবি, কাগজে ছবি, ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি, আতঙ্ক হয়ে গেছে, ছবি আতঙ্ক। কি বলছে? আবার আমার নামে একটা নাম বলছে। আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায়। বলছে মা চলো, মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেব বিজেপিকে, ওরা আমাদের জল দিয়েছে, এক ফোঁটাও দেয়নি, মিথ্যে কথা বলেছে। জলের টাকা আমরা দিয়েছি, 70% টাকা, জায়গা জমি, পাইপলাইন সব আমরা দিয়েছি। আর তোমার চোরের টাকা, দেশের টাকা লুটেছ, 100 দিনের লোকেদের কাজের টাকা দাওনি, পকেটে ভরেছ, বাইরে ডিফেন্সের সব ডিল করেছ, সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে। পিএম কেয়ারের টাকার হিসেব কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে। আমাদের সিএসআর ফান্ডও চিফ মিনিস্টারদের বন্ধ, গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে। কোথায় গেল সে টাকা? প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, সরি পেনশন না, দেয় না। একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না। এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই একতরফা মিথ্যে কথা চলছে। এবার কি বলল মোদি? গ্যারেন্টি বাবু কি বললেন? ঘর ঘর মে বিনা পয়সা মে বিদ্যুৎ দেগা। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? ভাইয়েরা পাচ্ছেন? শ্রমিক মজদুর পাচ্ছেন? রিক্সাওয়ালা পাচ্ছেন? টোটোওয়ালা পাচ্ছেন? কৃষক শ্রমিক পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে? 420 নো গ্যারেন্টি। এবার আপনারা বলুন, বলছে বিনা পয়সা মে হাম গ্যাস দে রহা হ্যায়। দিচ্ছে বিনা পয়সায় গ্যাস। গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন? 1000 টাকার উপর দিয়ে কিনতে হয়। এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। গ্যারেন্টি 420। খবরদার ছোবেন না, চুলেই 440 ভোল্ট। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই।
ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। এর মানেটা তো আপনারা অনেকে জানেন না। এসসি এসটি সব তুলে দেবে, ট্রাইবেলদের সব তুলে দেবে, সংখ্যালঘুদের তুলে দেবে, হিন্দুদেরও তুলে দেবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে। সুতরাং মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি। এবার জিজ্ঞেস করতেই পারেন আমায়, দেশে কি চলছে? আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে, আর গুলি করেই বলবে ওর হাতে বোমা ছিল, নয় কিছু ইল্লিগাল কিছু নিয়ে আসছিল, মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে। আজকেও গুলি চালিয়েছে। কালকে আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো, টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে। আমি টোটো ভাইদের অনুরোধ করব, চিরকাল বিজেপি থাকবে না, আর আপনাকে করে খাওয়াবেও না। আপনার যা প্রাপ্য আপনি নিজের জন্য অর্জন করুন, বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না। কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই। এটা টু ভায়োলেট দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। মৌয়ার ওখানে কি রাগ, মৌয়ার ওপরে কৃষ্ণনগরে, তাকে নাকি হারাতেই হবে। প্রথমেই ইভিএম বক্স খুলেছে, তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। মানুষ ভোট দেবেন, তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয়। এবার বলি কি হচ্ছে। দেখুন, আগের বেলা আমরা জানতাম মোদি আসছে, তার আগের বেলা একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন। আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম। 2004 সালে যদি না চান তাহলে নো মোদি, নো বিজেপি। এনআরসি চাই না, বিজেপি কে চাই না, সিপিএম কেও চাই না, এখানে কংগ্রেসকে চাই না, অল ইন্ডিয়া লেভেলে করব। ভোট ভাগাভাগি দয়া করে করবেন না। ভোট ভাগাভাগি করলে কতগুলো সিট বিজেপি বেশি পেয়ে যাবে, সেই সুযোগটা ওদের দেবেন না। যত কমাতে পারে তত ভালো। এনআরসি দেব না করতে, এনআরসি হচ্ছে না, বিজেপি ভোট পাচ্ছে না। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। তারাও নাগরিক, মতুয়ারা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, নমশূদ্ররা নাগরিক নয়, বৈষ্ণবরা নাগরিক নয়, হিন্দুরা নাগরিক নয়, মুসলিমরা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, আদিবাসীরা নাগরিক নয়, পাঞ্জাবিরা নাগরিক নয়, আমরা সবাই নাগরিক। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেব না।
এটা মাথায় রেখে দিন যারা আপনাদের চমকাচ্ছে। আর যদি সত্যি ওতে আপনি নাগরিকত্ব পান, তাহলে আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী, 5 বছরে যিনি যার টিকিট পাওয়া যায়নি, আবার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে, টাকাও তুলেছে কোথাও কোথাও, আমি শুনেছি। তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো। তুমি কেন করো নাই ভাই? করলেই তুমি বিদেশি। তাই আমরা বিদেশি হতে চাই না, আমরা স্বদেশি হতে চাই, আমরা স্বদেশেই থাকব। সুতরাং ক্যা হবে না, এনআরসি হবে না, ইউনিফর্ম সিভিল কোড বাংলায় করতে দেব না। এবং আপনারা যদি চান নিজের ধর্ম, নিজের বর্ণ, নিজের অস্তিত্ব রক্ষা করতে, তাহলে মনে রাখবেন মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক সবার ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক। आज सब মানুষ বলছে अली गली में शोर है, बीजेपी बड़ा चोर है। নাটক করে এমন দেখায় বলে আমাদের থেকে সাদা কেউ নেই। আরে দাঙ্গা দিয়ে শুরু করেছিলে, দুটো হাতে দাঙ্গার রক্ত। কোটি কোটি টাকা, দেশের টাকার কোনো হিসেব নেই। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা, তার হাজবেন্ড বলে যাচ্ছে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই, মোদি আসলে দেশ শেষ। বিজেপির লোকেরাই বলছে। তাহলে কি মোদিকে ভোট দেবেন? বিজেপিকে ভোট দেবেন? চক্রান্তকারীদের ভোট দেবেন? এনআরসিকারীদের ভোট দেবেন? সুইমিং হবে? মারতে আসলে আত্মরক্ষা করা হবে? ওটা লড়াই করার জন্য নয়, শান্তি রক্ষা করার জন্য। শান্তি রক্ষা হবে? তাহলে মা ভাই বোনেরা, আমি আপনাদের বলবো ওয়েদারের অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন, আমাকে এখন শ্রীরামপুর যেতে হবে। আমি সবাইকে বলি নিশ্চিন্তায় ঘুমাতে তো পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুমুঠো খাবারের ব্যবস্থা তো করেছে, চাষের জমিতে জল তো পৌঁছাচ্ছে, গ্রামে বিদ্যুৎ তো লেগেছে, সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, কৃষক বাজার হয়েছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মধুয়া ভাই বোনেরা চলে আসুন এখানে। ইন্দ্রনীল, টেক কেয়ার। এখানে আমাদের ক্যান্ডিডেটের সিম্বল হচ্ছে, ও 3 নম্বর বোতামে নাম আছে বিশ্বজিতের। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, জোড়াফুলকে ভোট দিন। ওর চিহ্নটা 3 নম্বর, একটু দয়া করে মনে রাখবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়াফুলে ভোট দিন, আর মোদিকে বিদায় করুন। কারণ মোদি যাক দেশ থাক, আমরা এটা চাই। আসুন আসুন চটপট। আর বনগা আমাকে গোবরডাঙ্গা হাসপাতালটা কোভিড হসপিটাল হয়েছিল, ওটা বন্ধ ছিল, কিন্তু ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিকে দিয়েই সরকার থেকে আমরা ওটা চালু করব নতুন করে, যাতে আপনাদের সুবিধে হয়। আসুন আদিবাসী মেয়েরা আসুন। কল্যাণীতে প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি বেশ কিছু বিষয়ে তিনি কমিশনকে নিশানা করেন। বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না, এমনটাও যেরকম তিনি বললেন। অন্যদিকে পাশাপাশি তিনি এমনটাও বললেন, ভোট এলেই মতুয়াদের জন্য সিএ মনে পড়ে। পাশাপাশি সন্দেশখালী ইস্যুতেও বিজেপি নেতৃত্বকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। মা বোনেদের সম্মান নিয়ে খেলা হচ্ছে। তিনি বললেন যে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে এবং তারা কিছুই জানতে পারছে না। ইভিএম যাতে বদলাতে না পারে নজর রাখুন। লোকসভা নির্বাচনের প্রচার রয়েছে জোড়া সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কল্যাণী, অন্যদিকে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেছেন মুখ্যমন্ত্রী। কল্যাণীতে ইতিমধ্যেই সভা সারলেন মুখ্যমন্ত্রী। টাকা নেবেন কি না? ভুল বলুন, হ্যাঁ বলুন টাকা নেব।
যেভাবে আপনাকে ঠকিয়েছে একই ভাষায় এদের জবাব দিতে হবে। এই টাকা আপনার টাকা, এই টাকা গায়ের জোরে এরা আটকে রেখেছিল। এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন তাই টাকা দিতে এসছে, টাকাটা নেবেন। কাউকে 500 টাকা দিলে জ্যোতির্ময় সিং মাহাতোর থেকে 2000 টাকা চাইবেন, বলবেন টাকা দাও পদ্মফুলে ভোট দেবো। কাউকে 2000 দিলে 5000 চাইবেন, কাউকে 1000 দিলে 2000 চাইবেন। পদ্মফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে শান্তিরাম মাহাতোকে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দেবেন। আর আগামী দিন আমাদের প্রতিনিধি জেতার পর পুরুলিয়ার মানুষকে সার্টিফিকেট সই করাতে রাঁচিতে যেতে হবে না। প্রত্যেকটা বিধানসভায় নির্বাচন হবে, তার 3 থেকে 4 মাসের মধ্যে একটা করে নির্দিষ্ট সাংসদ কার্যালয় খুলে মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থার দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। তার ব্যবস্থা আমি করব, যেখানে শান্তিরাম মাহাতোর প্রতিনিধিরা, আমাদের জনপ্রতিনিধিরা বসে আপনার যা লাগবে সপ্তাহে 3 থেকে 4 দিন বসে 7 থেকে 8 ঘন্টা দিনে আপনাকে পরিষেবা দেবে। 3 থেকে 4 মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসে ফল বেরোবে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দুর্গাপুজোর আগে এই ব্যবস্থাটা আমরা করব। এটা আমি কথা দিয়ে যাচ্ছি। সভা শেষ করার আগে একটা ছোট্ট গল্প বলে আজকের সভা শেষ করব। আপনারা অনেক দূর থেকে এসছেন, বাড়ি ফিরতে হবে। আমি বেশি সময় নেব না, খালি আপনাদের বলবো যে বিজেপির নেতাদের চোখের মুখের ভাষা দেখছেন, মুখের ভাষা শুনছেন তো? শুনছেন? চোখে দেখুন হতাশা, মুখে দেখুন বিদ্বেষ, আর শরীর যত দিন যাচ্ছে তত ফুলছে। শারীরিক ভাষা যেন পরাজিত হয়েই গেছে। কথায় কথায় এদের ভাষা কি অশালীন শব্দবন্ধ মহিলাদের প্রতি ব্যবহার করছে। বিজেপি নেতারা এসে এখানে কখনো মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধি নেপাল মাহাতোকে আক্রমণ করছে, কখনো অজিত প্রসাদ মাহাতোকে আক্রমণ করছে। আরে নির্বাচনে সবার লড়ার অধিকার আছে। 2019-এ নেপাল মাহাতো লড়েছিল, আমরা আক্রমণ করেছিলাম। 2019-এ আপনাদের জ্যোতির্ময় সিং মাহাতো লড়েছিল, আমরা ব্যক্তিগত আক্রমণ করিনি, রাজনৈতিকভাবে লড়াই করেছি। আজকেও রাজনৈতিক আক্রমণ করছি, ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না। একদিকে আদিবাসীদের বঞ্চিত, আর একদিকে কুর্মী সমাজের ভাইদের বঞ্চিত করে রেখেছে। বলছে রাজ্য তোমাদের রিপোর্ট পাঠায়নি। বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো যে 1 মিনিটে অর্ডিন্যান্স এনে 3 বার তোমরা ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারো, তাহলে অর্ডিন্যান্স এনে এটা করতে পারো না কেন? সেই সম্মানটা দিতে পারো না কেন? তপশিলি জাতি অন্তর্ভুক্ত করতে না পারো না কেন? তার কারণ তোমরা চাও না। আর অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধি করে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের তপশিলি উপজাতি জনজাতি মূলবাসী ভাইদের মায়েদের তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। যে সংবিধানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর আপনার হাতে ক্ষমতা তুলে দিয়েছে, সেই সংবিধান পাল্টাতে চায় ভারতীয় জনতা পার্টি। সেই সংবিধান পাল্টালে পুরো সংরক্ষণ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চায়। এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে? তপশিলি ভাইয়েরা হবে, জনজাতিরা হবে। আপনি জানেন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে দেশে সব থেকে বেশি তপশিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ আর অবহেলার ঘটনা, অত্যাচারের ঘটনা ঘটেছে যে রাজ্যে, সে রাজ্যটার নাম উত্তরপ্রদেশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে। মধ্যপ্রদেশে একটা তপশিলি যুবকের উপর বিজেপির নেতা গিয়ে প্রস্রাব করছিল, সেই ভিডিও আপনারা দেখেছেন, গণমাধ্যমে ভাইরাল হয়েছে 6 মাস 8 মাস আগে। এরা বড় বড় ভাষণ দেয়। আপনাকে খালি একটা ছোট্ট কথা বলে, একটা ছোট্ট গল্প বলে আজকে আমরা আমাদের সভা শেষ করব। একটা জঙ্গলে একজন সাধু বাবা থাকতো। গল্পটা শুনবেন না গরম লাগছে শেষ করে দেবো? শুনবেন? একটা জঙ্গলে একজন মুনি, একজন সাধু বাবা থাকতো। আর জঙ্গল তো, জঙ্গলে কুকুর বিড়াল ছাগল বাঘ সাপ পোকামাকড় সবই থাকে জঙ্গলে, যা থাকে।
জন্তু জানোয়াররাও থাকতো। তো একটা নেংটি ইঁদুর ছিল জঙ্গলে, যে খুব ভয়ে ভয়ে থাকতো, কারণ নেংটি ইঁদুর ছোট তো। এবার খিদে পেলে বেরোবে খাবারের সন্ধানে, কখনো সাপ তাড়া করে বেড়াচ্ছে, কখনো বাজ পাখি এসে ঠোকর মারার চেষ্টা করছে, কখনো বিড়াল তাড়া করছে। তা হঠাৎ করে নেংটি ইঁদুরটা একদিন যে গাছের তলায় তার থাকার জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে জঙ্গলে যাচ্ছে, তখন একটা সাপ তাড়া করেছে। তা সাপটা যেই তাড়া করেছে, নেংটি ইঁদুরটা দৌড়াতে 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 ওই যে সাধু বাবা থাকতো, সাধু বাবার কোলের কাছে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা ধ্যানে মগ্ন, সাধু বাবা চোখ খোলে না, আর নেংটি ইঁদুরও যায় না। হঠাৎ 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেছে, সাধু বাবা চোখ খুলেছে, তো ইঁদুরটা দেখছে কোলের মধ্যে বসে আছে। তো সাধু বাবা জিজ্ঞেস করেছে, কি হয়েছে, তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো? বলছে, সাধু বাবা আমি তো ইঁদুর, আমি যখনই খাবারের সন্ধানে খাবারের জন্য একটু বেরোই, কখনো আমাকে সাপ তাড়া করছে, কখনো আমাকে বিড়াল তাড়া করছে, কখনো আমাকে বাজ পাখি তাড়া করছে, কখনো আমাকে চিলে ঠোকর মারছে। তুমি আমাকে যদি বিড়াল করে দাও তাহলে আমাকে আর চিলে ঠোকর মারতে পারবে না, বাজ পাখি ঠোকর মারতে পারবে না। সাধু বাবা বলল, ঠিক আছে। নিয়ে তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে সাধু বাবা নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। এবার বিড়ালটা তো মনের আনন্দে বেরিয়েছে খাবার খুঁজতে, কোথায় খাবার পাওয়া যায়। একটু আগে গিয়ে দেখছে 3টে কুকুর বসে আছে। এবার যেই কুকুরগুলো বসে আছে, বিড়ালটা এগোতে গেছে আর কুকুরগুলো তেড়ে এসছে। কুকুরগুলো বলছে, এই তোর এত সাহস, তুই আমাদের ডেরায় এসছিস, আমাদের খাবারে মুখ দিবি, তুই না একটা ছোট্ট বিড়াল। সে আবার বিড়ালটা দৌড়াতে 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 ল্যাজ গুটিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা বলল, কি হলো? এই তো তোমাকে নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, আবার চলে এলে। তো নেংটি ইঁদুরটা বলছে, সাধু বাবা আমি তো গেছিলাম, আমাকে না 3টে কুকুর তাড়া করেছে, তুমি আমাকে কুকুর করে দাও, তাহলে এই কুকুরগুলো আর আমাকে ভয় দেখাতে পারবে না। যেই সাধু বাবাকে বলেছে, সাধু বাবা বললো, ঠিক আছে, এ তো ছিল নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর থেকে বিড়াল করেছি, একবার কুকুর করে দেখি। তো সাধু বাবা আবার তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল। কুকুরটা খুব খুশি। কুকুরটা এবার একদম মাথা উঁচু করে রেলায় ফুর্তিতে ঢুকেছে জঙ্গলের ভিতরে। কেউ আর তাড়া করছে না, বিড়াল দেখলে পালাচ্ছে, কুকুর দেখলে পালাচ্ছে। হঠাৎ করে দেখছে একটা বাঘ বসে আছে। বাঘটা যেই কুকুরটাকে দেখেছে, বাঘটা তেড়ে এসছে। বলে, তুই জানিস না আমি জঙ্গলের রাজা, তুই আমার ডেরায় এসছিস, আমার খাবারে মুখ দিবি? কুকুরটা আবার ল্যাজ গুড়িয়ে পালিয়ে গেছে, গিয়ে আবার সাধু বাবার কোলে বসে পড়েছে। সাধু বাবা বলছে, কি হলো তোমার? তুমি ছিলে নেংটি ইঁদুর, করলাম বিড়াল, তারপর কুকুর, আবার এখন এসছো, এবার কি চাই? বলছে, সাধু বাবা আমাকে জঙ্গলের রাজা করতে হবে। আমাকে বিড়াল ছিলাম, কুকুর তাড়া করেছে, আর তুমি কুকুর করেছো, আমাকে বাঘ তাড়া করছে। আমাকে তুমি জঙ্গলের রাজা করো, বাঘ করো। সাধু বাবা বলল, ঠিক আছে, তোমার এই চাওনাটাও বা এই চাহিদাটাও আমি পূরণ করব। আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘ হয়েছে, বাঘের তো আনন্দের শেষ নেই, আত্মহারা। জঙ্গলের রাজা তো, সবাইকে তেড়ে তেড়ে যাচ্ছে, কখনো একে শিকার করছে, কখনো সাপকে তেড়ে খাচ্ছে, কখনো বিড়ালকে তেড়ে খাচ্ছে, কখনো কুকুরকে তেড়ে খাচ্ছে। হঠাৎ 3 দিন পর বাঘটার মনে হয়েছে, আরে আমি তো ছিলাম নেংটি ইঁদুর, তারপর করলো বিড়াল, তারপর করলো কুকুর, তারপর আমি এখন বাঘ। এই সাধু বাবা যদি আমাকে আবার জল ছিটিয়ে বিড়াল করে দেয়, যদি আবার ইঁদুর করে দেয়, সাধু বাবাটাকে খেতে হবে। সাধু বাবাকে না খেলে আমি আবার ইঁদুর হয়ে যাব। নিয়ে তার পরের দিন সাধু বাবাটা যখন ধ্যানে বসে, ওই বাঘটা তেড়ে গেছে সাধু বাবাটাকে খেতে। আর সাধু বাবা ধ্যান খুলে দেখছে বাঘটা তেড়ে এসছে তার দিকে। তুই এত বড় মূর্খ, অকৃতজ্ঞ, তুই ছিলিস নেংটি ইঁদুর, আমি আমার দৈব শক্তি প্রয়োগ করে তোকে বিড়াল বানালাম, কুকুর বানালাম, বাঘ বানালাম, তুই এখন আমাকে খেতে আসছিস? নে, আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র ছিটিয়ে জল ছিটিয়ে বাঘটাকে নেংটি ইঁদুর করে দিল। আমি কেন বলছি এই গল্পটা? তার কারণ হচ্ছে গণতন্ত্রের সাধু বাবা আপনারা, আর নেংটি ইঁদুরটা হচ্ছে বিজেপি।
ছিল ইঁদুর, করেছেন বেড়াল, তারপর কুকুর, তারপর বাঘ। এখন সেই বাঘটা আপনাকেই খেতে আসছে। বাঘ হয়ে গিয়ে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, বাঘ হয়ে গিয়ে মানুষের আবাসের টাকা বন্ধ, বাঘ হয়ে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করতে চাইছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, আগামী 25 তারিখ দৈব শক্তি প্রয়োগ করে আর 4 নম্বর বোতামটা টিপে সেই বাঘটাকে ইঁদুর করার প্রতিশ্রুতি আপনারা নিচ্ছেন কি নিচ্ছেন না? বলুন হাত তুলে। নিচ্ছেন কি নিচ্ছেন না? আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জঙ্গলমহলের প্রার্থী, এত দিন ধরে তিনি মানুষের জন্য কাজ করেছেন। 1979 সালে প্রথমবার জানুয়ারি মাসে জনপ্রতিনিধি বিধায়ক হয়েছিলেন। পরবর্তীকালে এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহল এলাকায় তিনি যখন দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসেবে একাধিক কাজ তার হাত ধরে হয়েছে। সেই শান্তিরাম মাহাতো, ভূমিপুত্র, পুরুলিয়ার মাটির যোগ্য সন্তান, তাকে 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন বহিরাগতদের বিতাড়িত করার সংকল্প আজকে আমাদের সভা থেকে নিতে হবে। আর পুরুলিয়া বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার শপথ আমাদের সভা থেকে নিতে হবে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, ভোটটা এমন করে দেবেন যে মোদিজির হাতে যেমন রিমোট কন্ট্রোলের বোতাম আছে, আপনাদের হাতেও 25 তারিখ ইভিএম এর বোতাম আছে। মোদিজি আর জ্যোতির্ময় মাহাতো বোতাম টিপে আপনার টাকা বন্ধ করেছে, আর আপনি 4 নম্বর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, জ্যোতির্ময় বাবুরা চোখে যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, জোহার জানিয়ে, অভিনন্দন জানিয়ে বয়োজ্যেষ্ঠদের